হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সব 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, কোশ্চেন নাম্বার 11, মেদিনীপুর কলেজিয়েট স্কুল। তো পেজ নাম্বার হলো 236। তো এখানে আমরা বিভাগ ক আলোচনা করব। তো তার আগে জানাই যে যারা চ্যানেলটিতে নতুন আছো, তো এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো পুরো কোশ্চেনটি আমরা আলোচনা করব এবং পিডিএফ গ ঘ ও এই তিনটে বিভাগ পিডিএফ আকারে আমরা আলোচনা করব। তো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বিভাগ ক, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিলেন কত? 1911 সালে। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন চলচ্চিত্রের ইতিহাসে বাংলায় নারী শিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম বাঙালি ছাত্র যিনি শবব্যবচ্ছেদ করেছিলেন তিনি হলেন মধুসূদন গুপ্ত। বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল এথেনিয়াম। তো এরপরে দেখো 1-7 কোশ্চেনটি, রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে। হুল কথাটির অর্থ কি? হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমার উপন্যাস রচনা করেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিতে। এরপরে আলোচনা করব 1-10, বাঁশের কেল্লা তৈরি হয়েছিল নারকেলবেড়িয়া গ্রামে। এরপরে আলোচনা করব বিভাগ খ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও। কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কলকাতা কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? 1800 সালের 10ই জুলাই। ঠিক বা ভুল লেখো। বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থির নাম 70 বছর, এটা ঠিক। ওহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকি মোহাম্মদী, এটাও ঠিক। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। সন্ন্যাসী ফকিরদের ধর্মচর্চা ব্যাহত হয়। সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রার উপর কর বসানো হয়। ব্যাখ্যা 2 হবে সঠিক। এরপরে 2-3-2 বিবৃতি, রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক। ব্যাখ্যা 3 হবে সঠিক। রামমোহন ছিলেন প্রগতিশীল এবং সমাজ সংস্কারক। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ। তো তার আগে বলি, যারা চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি, তো এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলছে। নতুন সামাজিক ইতিহাস কাকে বলে? নতুন সামাজিক ইতিহাস হলো আধুনিক ইতিহাস চর্চার একটি নতুন ধারা বা পদ্ধতি, যেখানে আগেকার রাজা মহারাজা কেন্দ্রিক ইতিহাসের বদলে সাধারণ মানুষের জীবনের কাহিনীকে ইতিহাসে তুলে ধরা হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে নতুন সামাজিক ইতিহাসের মূল 2টি দিক রয়েছে। ক নম্বর দেখো, এই ইতিহাস হলো সাধারণ মানুষের জীবন চর্চার ইতিহাস। সাধারণ মানুষের প্রত্যাহিক জীবনের সঙ্গে যা কিছু যুক্ত, খেলাধুলা, খাদ্য অভ্যাস, পোশাক পরিচ্ছদ, যানবাহন, বিনোদন, শিল্পকর্ম, সব কিছুকে নিয়ে পরিপূর্ণভাবে অতীতকে জানার ইতিহাসই হলো নতুন সামাজিক ইতিহাস। খ নম্বর হলো, নতুন সামাজিক ইতিহাসের আরেকটি বিশেষ দিক হলো এটি হলো এক নতুন দৃষ্টিভঙ্গির ইতিহাস, যেখানে তল থেকে অর্থাৎ নিচ থেকে ইতিহাসকে দেখা হয় এবং বিশ্লেষণ করা হয়। নতুন সামাজিক ইতিহাসকে তাই ঐতিহাসিকরা সংশোধনবাদী ইতিহাসও বলে থাকেন। 3-2 নম্বর কোশ্চেনটি, শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়? তো শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি হলো এমন একটি নীতি যেখানে উচ্চ স্তরের শিক্ষার উন্নয়নের মাধ্যমে নিম্ন স্তরের শিক্ষার উপর ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হয়। এই নীতির ভিত্তি হলো, যদি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নত করা হয়, তাহলে এর সুফল ধীরে ধীরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় পৌঁছাবে। তবে বাস্তবে এই নীতি বিতর্কিত, কারণ এটি সরাসরি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ততটা গুরুত্ব দেয় না। 3 নম্বর কোশ্চেনটি দেখো, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1897 সালের 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এটি তার
গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসের আদর্শ ও শিক্ষাকে প্রচার করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। মিশনটি শিক্ষা, চিকিৎসা, দাতব্য ও আধ্যাত্মিক কার্যক্রমের মাধ্যমে সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিকু কাদের বলা হতো? দিকু শব্দটি সাধারণত ভারতের আদিবাসীরা বহিরাগত বা শোষক শ্রেণীর লোকদের বোঝাতে ব্যবহার করত। বিশেষ করে সাঁওতাল ও অন্যান্য আদিবাসী গোষ্ঠীগুলো জমিদার, মহাজন ও ব্রিটিশ শাসকদের দিকু বলে অভিহিত করত, কারণ তারা আদিবাসীদের ভূমি ও সম্পদ দখল করে শোষণ করত। দিকুদের কারণে আদিবাসীরা দীর্ঘদিন ধরে সামাজিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছে। 3-এর 5 নম্বর কোশ্চেনটি হলো নীল বিদ্রোহের কয়েকজন বিখ্যাত নেতার নাম লেখো। তো দিগম্বর বিশ্বাস, বিশ্বরাম চক্রবর্তী, রামরতন মল্লিক এরা কৃষকদের নেতৃত্ব দিয়ে ব্রিটিশ নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এরপরে বিভাগ ঘ, 7 বা 8টি বাক্যে উত্তর দিতে হবে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব কী? সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা আধুনিক ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এতে তিনি 19 ও 20 শতকের সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও নারী আন্দোলনের গুরুত্বপূর্ণ দিকগুলোর কথা তুলে ধরেছেন। তিনি ব্রাহ্ম সমাজ, স্বদেশী আন্দোলন এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশ সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। এই গ্রন্থে সরলা দেবী নারীদের শিক্ষা, স্বনির্ভরতা ও সমাজে তাদের অবস্থানের বিষয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, যা নারীবাদী ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য হিসাবে সংস্কৃতি চর্চা ও সাহিত্য আন্দোলনের কথা বলেছেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মহিলাদের ভূমিকা ও তাদের চ্যালেঞ্জের বইটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত। এছাড়া এই আত্মজীবনী সমকালীন সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ব্রিটিশ শাসনের প্রভাব ও জাতীয় চেতনার বিকাশ বুঝতে সহায়ক। সরলা দেবীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও তার সক্রিয় ভূমিকা ইতিহাস গবেষকদের জন্য মূল্যবান তথ্য সরবরাহ করে। তাই জীবনের ঝরাপাতা আধুনিক ভারতের ইতিহাস চর্চায় একটি মূল্যবান উপাদান। এরপরে 4-এর 2 নম্বর কোশ্চেনটি দেখো, টিকা লেখো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় হল বিভিন্ন ধর্মের মৌলিক ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার দর্শন। তিনি বিশ্বাস করতেন যে সকল ধর্মেই এক ঈশ্বরের দিকে যাওয়ার বিভিন্ন পথ এবং প্রত্যেক ধর্মের নিজস্ব সত্য রয়েছে। হিন্দু, ইসলাম ও খ্রিস্টান ধর্মসহ বিভিন্ন ধর্মীয় সাধনার মাধ্যমে তিনি নিজে ঈশ্বরের উপলব্ধি করেছিলেন এবং দেখিয়েছিলেন যে সব ধর্মের লক্ষ্য এক। তিনি বলেন, যতমত ততপথ, অর্থাৎ বিভিন্ন ধর্মের বিশ্বাস ও আচার পদ্ধতি আলাদা হলেও সবার চূড়ান্ত গন্তব্য ঈশ্বর। তিনি ধর্মীয় সংকীর্ণতা ও বিভেদকে বর্জন করে প্রেম, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে ধর্মীয় ঐক্যের উপর জোর দেন। তার এই শিক্ষা ভারতীয় সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারণাকে শক্তিশালী করেছে। স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রীরামকৃষ্ণের এই শিক্ষা বিশ্বব্যাপী প্রচার করেন, যা আধুনিক ভারতীয় সমাজ ও জাতীয়তাবাদে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আজও রামকৃষ্ণ মিশন তার সর্বধর্ম সমন্বয়ের আদর্শ অনুসরণ করে শিক্ষা, সেবা, মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। শ্রী রামকৃষ্ণের এই দর্শন আধুনিক বিশ্বে ধর্মীয় সম্প্রীতির অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিবেচিত হয়। এরপর 4-এর 3 টিকা লেখো তিতুমিরের বারাসাত বিদ্রোহ। তো তিতুমিরের বারাসাত বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসন ও জমিদারি অত্যাচারের বিরুদ্ধে বাংলার কৃষকদের একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ আন্দোলন। সৈয়দ মীর নিসার আলী, যিনি তিতুমির নামে পরিচিত, 1831 সালে বারাসাত অঞ্চলে এই বিদ্রোহের নেতৃত্ব দেন। তিনি মুসলমান ও হিন্দু কৃষকদের একত্রিত করে ব্রিটিশদের সহযোগী জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তিতুমির তার অনুসারীদের নিয়ে বাঁশের কেল্লা নির্মাণ করেন, যা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। বিদ্রোহীরা কর না দেওয়ার নীতি গ্রহণ করে এবং জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ব্রিটিশ সরকার এই বিদ্রোহ দমন করতে সেনা পাঠায় এবং 1831 সালের 19 নভেম্বর এক রক্তক্ষয়ী সংঘর্ষে তিতুমির শহীদ হন।
বারাসাত বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার কৃষক সমাজের প্রথম সুসংগঠিত প্রতিরোধগুলির মধ্যে একটি। এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। তিতুমিরের আত্মত্যাগ পরবর্তী স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছে এবং তিনি আজও জনগণের নায়ক হিসেবে স্মরণীয়। তো বন্ধুরা, এরপরে বিভাগ আলোচনা করব। তো 15 বা 16টি বাক্যে উত্তর দাও। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র সাময়িক পত্রের গুরুত্ব আলোচনা করো। সংবাদপত্র সাময়িক পত্র আধুনিক ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনমত গঠন, জাতীয়তাবাদী চেতনা বিকাশ এবং স্বাধীনতা আন্দোলনকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এগুলো কেবল খবর প্রকাশের মাধ্যম ছিল না, বরং জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছিল। 1818 সালে প্রকাশিত রাজারামমোহন রায় সংবাদ কৌমুদী মিরাদুল আকবর ছিল বাংলার অন্যতম প্রথম সংবাদপত্র, যা সামাজিক ও ধর্মীয় সংস্কারের প্রচার করেছিলেন। 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করে ব্রিটিশ সরকার ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা দমন করতে চেয়েছিল, কারণ এগুলো জাতীয়তাবাদী ভাবধারা ছড়িয়ে দিচ্ছিল। বাল গঙ্গাধর তিলকের কিশোরী ও মারাঠা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্য বেঙ্গলি এবং মহাত্মা গান্ধীর ইয়ং ইন্ডিয়া ও হরিজন জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই সংবাদপত্রগুলো ব্রিটিশ শাসনের অন্যায় ও শোষণের বিরুদ্ধে জনমত গঠনে সহায়ক হয়। সংবাদপত্র ও সাময়িক পত্র ভারতীয়দের মধ্যে ঐক্য ও স্বাধীনতার আকাঙ্ক্ষা সৃষ্টি করেছিল। এগুলো রাজনৈতিক নেতাদের মতামত প্রচার, ব্রিটিশ সরকারের নীতির সমালোচনা, জাতীয় আন্দোলনের কৌশল নির্ধারণের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক সংগঠন সংবাদপত্রের মাধ্যমে তাদের আদর্শ ও পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিত। এছাড়া সংবাদপত্র শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আলোচনা ও বিতর্কের সুযোগ তৈরি করেছিল, যা রাজনৈতিক চেতনার বিকাশে সাহায্য করে। স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র বিপ্লবীদের কর্মকাণ্ডের খবর সংবাদপত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ত। সর্বোপরি আধুনিক ভারতের ইতিহাসে সংবাদপত্র ও সাময়িক পত্র শুধু তথ্যের উৎস নয়, বরং একটি কার্যকরী হাতিয়ার ছিল, যা স্বাধীনতা সংগ্রামকে তীব্রতর করতে সাহায্য করেছিল। এগুলোর বিশ্লেষণ ইতিহাস গবেষকদের কাছে মূল্যবান, কারণ এগুলো সমকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির একটি প্রত্যক্ষ দলিল হিসেবে কাজ করে। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজ এবং চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।